আমাদের এই শক্ত পদক্ষেপে আমরা ভিতটা নড়ে গেছে নিজের হয়ে। আপনি আমাকে ছাড়তে আর অনেককে ছাড়তে ইনশাল্লাহ আমাদের নৈতিক মহতি উদ্যোগের সাথে রিজার্ভের দুজন অফিসার ছিলেন ব্রিগেডিয়ার, তারা একমত হয়েছে এবং তারা ছেড়েছেন, ইনশাল্লাহ সবাইকে ছেড়ে দিবেন। এটা একটা ভুল কালচার। উনি এডিজি অপারেশন ছিলেন, তারা সিদ্দিকের সাথে কথা বলছেন, তারা সাথে কথা বলার কোনো চেইন অফ কমান্ড তার নাই যে হোম মিনিস্টারের কথা শোনার কথা, এ শুনছেন তার সিদ্দিকের কথা। তার জন্য বাকি 53 জন অফিসার মারা গেছে। এর জন্য দায়ী রেজানুর, তারেক সিদ্দিকী। রেজানুর এখন জেনারেল, অবসর থাকেন, সবাই তারা ঘৃণা করবে আমার বিশ্বাস, আমি খোলসা করে দিলাম। একে সবাই ঘৃণা করা উচিত, এদের সবার বিচার হবে ইনশাআল্লাহ। একটা লোক বাইরে হলে 8 বছর থাকার পরে সে নিজে চিনতে পারে না কার সাথে কথা বলবে। এটা কি আতঙ্ক? আমি যে আমার ছবি দেই আর চ্যানেল 24 আমার ছবি দিছি, আমার নিজেরই ভয় লাগছে আমি ছিলাম কিনা। আমি সেনাবাহিনীর একজন বীর প্রতীক, বিডিআর এর বাংলাদেশ লাইফের পদক পাওয়া এবং জঙ্গি দমনের জন্য আমি বিপিএম, ম্যাক্সিমাম জঙ্গি আমার হাতে ধরা। আমার মতো আমি আল্লাহর রহমতে সবচেয়ে বেশি সাফল্য আমার, কোনো আমার লস নাই এবং কোনো অপারেশন আমি হারি নাই। আমি হাসি, আমাকে জুনিয়ররা সিনিয়ররা যথেষ্ট সমীহ করে। তা আমি যদি আমাকে যে আটকানো যায়, সবাইকে আটকানো যাবে, এটা আতঙ্ক সৃষ্টি করে। আর বিশাল গিয়া ট্যালেন্ট, লেখাপড়া বলতে শোট বললাম না, লেখাপড়া তুখার, তাকে আটকাতে পারলে সবাইকে আটকানো সম্ভব। এই মানসিকতা থেকে আতঙ্ক সৃষ্টি করার জন্যই আমাদেরকে বন্দী করা, দেখানো আমরা এটা করতে পারি, আর কিছু না। এটা সম্পূর্ণ অনৈতিক। অনৈতিক ভাবে ওনাদেরকে যেভাবে রাখা হয় বা আপনাকেও যেখানে রাখা হয়েছিল, মানে অমানবিক পরিস্থিতি, যেখানে মানে আপনি বর্ণনাও দিয়েছিলেন বা আজকেও একটু দিতে পারেন যে সে কিভাবে রাখা হয়। তো সেটা বছরের পর বছর রাখার কি মানে, ওনাদের আজকে 8 বছর পরে ওনারা বের করেছেন। যদি এই সরকার মানে পদত্যাগ না করতো তাহলে তো আরো 5 বছর এগুলো কন্টিনিউ করতো, বা কত বছর কন্টিনিউ করতো জানি না। আপা আমি আপ্রাণ চেষ্টা করছি একটা টিম তৈরি করে, ওটার ভিতরে কনস্ট্রাকশন করা হচ্ছিল উন্নয়নের কাজ। ওই উন্নয়নের লেবার হিসেবে ভিতরে ঢোকার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। আমাদের সেনাবাহিনী অফিসাররা যারা অবসরে গেছেন তারা জানতেন এবং কন্ট্রাক্টর মানে ঠিকাদার কাজও করতেন। এত ভীতু আমি আর বুঝাই পারবো না। এই যে বললাম যে ব্রিগেডিয়ার হাসান নাসিরকে আমি ওখানে নিয়ে গেছি, আমি বলতে পারি চ্যালেঞ্জ করে একটা জেনারেল আমি খুঁজে পাবো না ওখানে যাইতো। ওইখানে বসবে চেকপোস্টের সামনে, এবার মাঝখানে বসে গেছে ব্রিগেডিয়ার হাসান আর আমি এবং ওই ক্যাপ্টেন মারুজ্জামান। কোন জেনারেল বাংলাদেশে জন্ম হয় নাই, যত হেডম থাকুক ওখানে এসে বসবে। এখন হয়তো অনেক কিছু করতেছেন, হাসান নাসির বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হায়াত দ্বারা দিক, সম্মান দিক, উনি এসে বসেছেন। আমাদের এই শক্ত পদক্ষেপে আমরা ভিতটা নড়ে গেছে নিজের হয়ে। আপনি আমাকে ছাড়তে আর অনেককে ছাড়তে ইনশাল্লাহ আমাদের নৈতিক মহতি উদ্যোগের সাথে রিজার্ভের দুজন অফিসার ছিলেন ব্রিগেডিয়ার, তারা একমত হয়েছে এবং তারা ছেড়েছেন, ইনশাল্লাহ সবাইকে ছেড়ে দিবেন। এটা একটা ভুল কালচার যেটা রক্ষী বাহিনী করতো। আনুমানিক কতজন এখনো থাকতে পারে সেখানে? আপা ওইখানে ওই সময় ছিল 27টা রুম, পরে আবার ডেভেলপ করছে। এই দায়িত্ব তো অন্য কেউ নিবে না, আরো ডেভেলপ করছে, আরো অনেক রুম। ইনশাল্লাহ কমিশন হবে, সব বাইর হবে, সব দেখা যাবে ইনশাল্লাহ। আমরা অপেক্ষায় থাকি, সবাই বাইর হোক। এই ডিজিএফআই সাক্ষী দেবে এই অপদার্থ অনৈতিক অফিসার যারা আকবর, মামুন খালেদ, আবেদিন, সরওয়ার সবাই আসবে আইনের কাঠগড়ায় এবং জবাব দিতে হবে ইলিয়াস আলী কে নিছে, কোথায় নিছে। ইনশাল্লাহ আমি সর্বোচ্চ সহযোগিতা করব। আমি জানি কেমনে বাইর করতে হয়, আমি জানি কেমনে কিভাবে খুঁজে বের করতে হবে। আপনারা সহযোগিতা করবেন, দোয়া করবেন, সবাই বেড়ে আসুক। এটা খুব ডিফিকাল্ট কাজ না, সরওয়ার জানে। অফিসার একজন হয়তো একজন বা দুইজন, ড্রাইভার আছে, পিছনে সোলজার আছে, সবাই তো পালাবে না, সব পাওয়া যাবে। মাত্র 8 বছর 10 বছর কোনো সমস্যা নেই, 15 বছর 100 বছর আগে তো পাওয়া যাবে। ইলিয়াস আলী কি বেঁচে আছে? ইলিয়াস আলী কি বেঁচে আছে কিনা? ইলিয়াস আলী গ্রুপের সাথে আমরা ভাষা জানি। এই যে নামগুলি বললাম, আকবর, জিয়াউল হাসান, র্যাবের তৎকালীন, আর মুজিবর, লেফটেন্যান্ট মুজিবর, এরা তো অতপ্রতভাবে জড়িত। তার সিদ্দিকী অতপ্রতভাবে জড়িত। কোনো সমস্যা নেই আপা, সব ঠিক হোক। আমাদের যোগ্য সেনাপ্রধান সব ঠিক করে দেবেন, জনগণ খুশি হবে, দেশ খুশি হবে, ন্যায় বিচার পাবে জনগণ ইনশাআল্লাহ।
ওনারা বের হওয়ার পরে আপনারা কিরকম অবস্থায় দেখেছেন ওনাদেরকে, মানে আপনারা কি দেখেছেন স্বচক্ষে? আমরা প্রচলিত নিয়মে সেনাপ্রধানকে সব বলবো যে আমাদের যে কথাটা সরল বলবো, নাহলে আইনি প্রক্রিয়া যাবো, যা যাবো সেনাবাহিনীর জন্য দুর্ভাগ্যজনক, লজ্জা। একটা হইলো আমাদের প্রাপ্য, অন্যায় ভাবে আমাকে বিশ্বাস করেন এই কোটোবানি করছে ব্রিগেডিয়ার হালিম, ফরিদপুর আওয়ামী লীগ পন্থী এবং সে ক্যান্ডিডেট ছিল, তাকে যে কোটোবানি করছে আমার বিরুদ্ধে। এই যে টিম বানাইছে, এখানে ছিল একজন লেফটেন্যান্ট কর্নেল শাহেক, জেনারেল হয়েছেন গোপালগঞ্জ, যে কোর্ট পাশে করেন জি এম কামরুল, গোপালগঞ্জ জেনারেল হবেন। ওই যে আমাকে গ্রেপ্তার করতে হামিদ, ফুল কর্নেল অ্যাপ্রুভ লেফটেন্যান্ট কর্নেল, সে আমাকে করতে পারে না জুনিয়র, তাকে দিয়ে আমাকে অপরাধটা করাইছে, গুম করাইছে। সুতরাং সবাই আইনের আইনের আওতায় চলে আসবে। আমি গুম হওয়ার পরে আপনি আমার বিচার করতে পারেন না, একটা অপরাধ করে একটা অপরাধ করতে পারেন না। জি এম কামরুল কেন সেনাপ্রধান পারেন না? তার লগের এক কমান্ডার ছিলেন রেজানু, বিডিআর ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত, কুখ্যাত অফিসার, একটা কুখ্যাত অনৈতিক অফিসার। বিডিআর ঘটে 4 জন অফিসার মারা গিয়েছিল প্রথমে। র্যাব গেটে ছিল এই রেজানু, তার সিদ্দিকের কথা শুনে চেইন অফ কমান্ড ভেঙে র্যাবকে ভিতরে ঢুকতে দেয় নাই। র্যাবের 2 জন কর্নেল ওই টিম সহ গেটে দাঁড়ানো ছিল, আমার সব নাম জানি। এই রেজানুর ওদেরকে উঠে নিয়ে আসে। আমার কোর্সমেট ছিল একজন, বাট সে জুনিয়র, কিছু করা ছিল, রেজানুর সিনিয়র, উনি এডিজি অপারেশন ছিলেন, তার সিদ্দিকের সাথে কথা বলছেন, তার সাথে কথা বলার কোনো চেইন অফ কমান্ড তার নাই যে হোম মিনিস্টারের কথা শোনার কথা, এ শুনছেন তার সিদ্দিকের কথা। তার জন্য বাকি 53 জন অফিসার মারা গেছে, এর জন্য দায়ী রেজানুর, তারেক সিদ্দিকী। রেজানুর এখন জেনারেল, অবসর থাকেন, সবাই তার ঘৃণা করবে আমার বিশ্বাস, আমি খোলসা করে দিলাম। একে সবাই ঘৃণা করা উচিত, এর সবার বিচার হবে ইনশাআল্লাহ। আর যদি বিচার না হয় আমরা বিচার হাত তুলে নিই, এই সক্ষমতা আল্লাহ আমার দিচ্ছে, আমরা চাই না সেটা করতে, আইনকে শ্রদ্ধা করি। আমার বিশ্বাস সেনাবাহিনী প্রধান আমাকে সাহায্য করবেন, বেশ সম্মানী। আমার জুনিয়র হলেও ওর একটা মোরাল একটা ইয়ে আছে, আমি দেখতে পাচ্ছি, আগেও জানতাম, তার প্রতি আমার আস্থা আছে, দেশটাকে ঠিক করে ফেলবে। আর এই আমাদের যারা আজকে যে বিজয় দিয়েছে আমাদের ছাত্ররা, আমি বলি রক্ত দিছে যারা, দেশ চালাবে তারা। আমাদের 8ম বীর শ্রেষ্ঠ হলো আবু সাইদ, সবার মানতে হবে, 8ম বীর শ্রেষ্ঠ আবু সাইদ। নতুন স্বাধীনতা সে দিছে আমাদের, এখানে কোনো শর্টকাট নাই। আমি যেটা জানতে চাইছিলাম যে আপনারা কি দেখেছেন আমান, আজমি বা আরমানকে বের হওয়ার পরে? আপা, একটা লোক বাইরে 8 বছর থাকার পরে সে নিজে চিনতে পারে না কার সাথে কথা বলে। এটা দেখি আতঙ্ক। আমি যে আমার ছবি দেই, আর চ্যানেল 24 আমার ছবি দিছি, আমার নিজেরই ভয় লাগছে আমি ছিলাম কিনা। আমার ওই দিনের ছবি আমার মেয়েকে দেখাইলো, আমি নিজে ভয় পেয়ে গেছি। তো একটু সময় লাগবে, একটু সময় লাগবে। আপনার স্টুডিওতে আসবো আজমি স্যারকে নিয়ে, আমাদের সঙ্গে যোগাযোগ ছিল, কোন জায়গা ছিল, কোনো সমস্যা নাই। আমি চাই না দুর্গন্ধ বাইরেও সেনাবাহিনী সমস্যা সমাধান করুক।